আলাইকুম, আমি সাদিয়া। ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। আজ সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান। প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জ জেলায় সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার ৩১ জানুয়ারি দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। ২ ফেব্রুয়ারি কক্সবাজারে জামায়াতের আমিরের জনসভা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কক্সবাজার সফর করবেন আগামী ২ ফেব্রুয়ারি। তার সফরকে কেন্দ্র করে ৫ লাখেরও বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা জামায়াতে ইসলামী। শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা, ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা। শেরপুরের ঝিনাইগাটিতে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইগাটি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৩৪ জনকে নামসহ এবং অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠায় ঢাকা ১৫ আসনে জামায়াতের গণসংযোগ। পরিবর্তন ও ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠার দাবিতে ঢাকা ১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। পিস্তল গুলিসহ ২ ভাই আটক, একজন বিএনপি, অন্যজন যুবদল নেতা। মাগুরায় অবৈধ পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ বিএনপি ও যুবদলের ২ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার ৩০ জানুয়ারি ভোররাতে জেলার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। আজ সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান। প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জ জেলায় সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার ৩১ জানুয়ারি দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। এই মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ ২ আসনের এমপি পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জের ৬টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভার সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। উল্লেখ্য, ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় উপস্থিত হয়েছিলেন। ২ ফেব্রুয়ারি কক্সবাজারে জামায়াতের আমিরের জনসভা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কক্সবাজার সফর করবেন আগামী ২ ফেব্রুয়ারি। তার সফরকে কেন্দ্র করে ৫ লাখেরও বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা জামায়াতে ইসলামী। আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের জনসভা অনুষ্ঠিত হবে। এর আগে মহেশখালীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে উপস্থিত থাকবেন জেলার ৪টি সংসদীয় আসনের জামায়াতের প্রার্থীরা। সমাবেশে জেলার ৯ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেবে। শুক্রবার ৩০ জানুয়ারি সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, সারা দেশের মতো জেলার ৪টি আসনে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে সেটিকে নস্যাৎ করতে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, নানা অপপ্রচার চলছে। আমরা আশা করছি কক্সবাজারের সমাবেশে ৫ লক্ষাধিক মানুষ আসবে, যাদের সমাগম অপপ্রচারের জবাব হয়ে থাকবে। সে লক্ষ্যে আমরা প্রস্তুতি নিয়েছি। জামায়াতের আমিরের আগমনের মধ্য দিয়ে আরও উৎসাহ উদ্দীপনা তৈরি হবে এবং জেলার ৪টি আসনেই জামায়াত বিজয় লাভ করবে বলে মন্তব্য করেন জেলা জামায়াতের সেক্রেটারি। সংবাদ সম্মেলনে জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়।
শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা। শেরপুরের ঝিনাইগাটিতে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইগাটি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৩৪ জনকে নামসহ এবং অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। এতে মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৪ জন। শুক্রবার ৩০ জানুয়ারি দিবামত রাতে ঝিনাইগাটি থানায় মামলাটি দায়ের করেন নিহত মাওলানা রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া। মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান জানান, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাটি উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সংঘর্ষের সময় জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমকে হত্যার ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, রেজাউল করিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাটি উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠায় ঢাকা ১৫ আসনে জামায়াতের গণসংযোগ। পরিবর্তন ও ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠার দাবিতে ঢাকা ১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০ জানুয়ারি বাদ জুমা মিরপুর ১৩ নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণসংযোগ ও মিছিল শুরু হয়। পরে হারম্যান মেইনার স্কুল, টিনশেড কলোনি, ঢাকা মডেল ডিগ্রি কলেজ ও ওপেক্স গার্মেন্টস এলাকা প্রদক্ষিণ করে সরকরবাড়ি মোড়ে গিয়ে কর্মসূচি শেষ হয়। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তাসলিম, বিশিষ্ট নেতা শাহ আলম তুহিন, ঢাকা ১৫ আসনের সদস্য সচিব সহ স্থানীয় নেতৃবৃন্দ। পাশাপাশি সংশ্লিষ্ট থানার আমির ও থানার কর্মপরিষদ সদস্যরাও গণসংযোগ কার্যক্রমে অংশ নেন। গণসংযোগকালে নেতারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জনগণের কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামের নীতি, আদর্শ ও কর্মসূচি তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আগামীর বাংলাদেশে একটি পরিবর্তনের সরকার এবং সত্যিকারের বাংলাদেশ, ন্যায় ও ইনসাফের সরকার কায়েম হোক, সেটাই আমরা প্রত্যাশা করি। বক্তারা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তারা আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন ও দোয়া কামনা করেন। পিস্তল গুলিসহ ২ ভাই আটক, একজন বিএনপি, অন্যজন যুবদল নেতা। মাগুরায় অবৈধ পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ বিএনপি ও যুবদলের ২ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার ৩০ জানুয়ারি ভোররাতে জেলার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মুন্সী শহীদুর রহমানের ২ ছেলে, শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন এবং তার আপন ভাই জেলা বিএনপির বর্তমান সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা শালিখা আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে বাড়ি থেকে শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন এবং তার আপন ভাই জেলা বিএনপির বর্তমান সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেটকে আটক করে। অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ধারালো দেশীয় অস্ত্র, চাপাতি, চাকু ও গাছিদা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। অভিযান শেষে আটককৃত দুইজনকে শালিখা থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাইদ ঢাকা পোস্টকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ দুইজনকে আটকের পর অবৈধ অস্ত্র আইনে শালিখা থানায় একটি মামলা দায়ের করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আটককৃত যুবদল নেতা মুন্সি নয়নুজ্জামান নয়নকে এর আগে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়। পরে চলতি বছরের ২৪ জানুয়ারি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে নিজ পদে পুনর্বহাল করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।